তারা টাকা দেশে রাখে না, পাচার করে। পাচারের আমরা ডলারে শুনি 16 বিলিয়ন। আমি অন্য একটা বাংলা ভাষায় বলি। একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে। তিনি অঙ্ক করে বলেছেন, আপনার তো সময় কম, আমি অঙ্কটা দিলাম একটু বলেন। উনি আমাদের লোক, এইটাও খালি আপনাদেরকে বলি। উনি অঙ্ক করে বলেছেন, এই যে 1 বছরে যে টাকা পাচার হয়েছে, আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই, কতদিনের বেতন দিতে পারি জানেন? 3 বছর। 40 লক্ষ শ্রমিকের 3 বছরের সমান টাকা প্রতি বছরের পাচার করে। তার মানে ভাই দাঁড়ালো কি? বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে। সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর এই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয়, স্বৈরাচারী হতে হয়, পরিবারতন্ত্র করতে হয়, ফ্যাসিবাদী হইতে হয়। জুলাই আগস্টে রক্ত দিলাম, আমার তরুণ বন্ধু রিজভী রক্ত দিল, আমার ক্ষেত্রমজুর নেতা প্রদীপ রক্ত দিল। তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে, গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না। কেউ যদি মনে করেন একটু উল্টিয়ে দিয়েছি, ক্ষমতায় অনেকদিন থাকতে কি পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে, আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না। কি বুঝতে পারেন অন্তরের কথা? বোঝা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে নানা ধরনের চলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভোট জনগণ দিতে পারে না, বিক্ষুব্ধ ছিল। ভয়ের রাজত্ব কায়েমের জন্য বিক্ষুব্ধ ছিল। নিজের আয় নাই, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিক্ষুব্ধ ছিল। এই জন্য হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে। আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, জনজীবনে শান্তি দিতে পারেন না, ওয়ার্ল্ড ম্যাপ IMF এর কথা শোনেন, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাইতে পারেন না, নতুন করে ব্যাগ বসাইতে চান, তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন। বাজার কিছু করছেন না, পারবেন না, কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত দেন নাই। আমি অবশ্য বলি আশাও করছি না, কারণ আপনি তো মুক্ত বাজারের ধারায় চালাইতেছেন দেশটা, সুতরাং পারবেন না। অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ না। আমি চ্যালেঞ্জ করে বলি, একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল? অন্য কোনো নাম কি বলতে পারেন? পারবো না। অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মাঝে যদি মুক্ত করতে চাই, ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি। মনে রাখবেন, পতিত স্বৈরাচার একটা অপশক্তি, কোনোভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একই সাথে 71-এর ঘাতক চক্র, সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে, 72 সালের সংবিধানকে কবর রচনার কথা বলে। এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, স্বৈরাচারকে আমরা আসতে দেব না, সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব। মনে রাখবেন, এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ। তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের জাতীয় সম্পদ, আমাদের ভূ রাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার, তার জন্য তারা চায় দুর্বল সরকার। আর বহু আগে তো আমাদের 90 দশকে এমন ফন্দি আসছে, ক্ষমতায় যে থাকবে তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক, দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে। তারা চায়
এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক, মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে, আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে, স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে, তার জন্য সচেতন থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বৈরতন্ত্র, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না। অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে।